গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি বিমল করের লেখা একটি উপন্যাস হ্রদ। আজ শুনবেন উপন্যাসটির ৬ষ্ঠ পর্ব। মাসখানেক পরের কথা। সুদক্ষিণা কলকাতা থেকে ফিরে আবার তার কর্মস্থান মনোহরপুর চলে গেছে। সেখানে থেকে চিঠি লিখে জানিয়েছে স্কুলের চাকরি আর থাকবে না। কর্তৃপক্ষ ওর উপর অসন্তুষ্ট। উপরন্তু বাণীব্রতর কাছে আর যাওয়া আসার কথাটাও না জানি কেমন করে জানাজানি হয়ে গেছে। অতসী বলে উড়ো চিঠি দিয়ে সেক্রেটারিকে সব কথা কে যেন জানিয়ে দিয়েছে। চিঠি পেয়ে প্রথমটা প্রণব যতটা না মুষড়ে পড়েছিল তার চেয়ে অবাক হয়েছিল বেশি। কে সব কথা জানাতে গেল? কিছুদিনের মধ্যে আবার পাটনা থেকে প্রণবের নামে চিঠি এলো পুলিশ দপ্তর থেকে। বাণীব্রতকে পরীক্ষা করবার জন্য পুলিশ থেকে এনকোয়ারি কমিশন পাঠাচ্ছে। প্রণবে চিঠি পেয়ে বিস্মিত হল না, কেননা মিস্টার সেনগুপ্তের কথা মতো ২ মাস শেষ হওয়ার আগেই সে পাটনায় চিঠি লিখে জানিয়েছিল রোগী ক্রমশ আরোগ্যের পথে এগিয়ে চলেছে। এ সময় তাকে আর পুরাতন চিকিৎসক ও আবহাওয়ার মধ্যে না রেখে হঠাৎ নতুন এক পরিস্থিতির মধ্যে টেনে নিয়ে গেলে তাতে সম্ভবত আবার রোগীর অবস্থার অবনতি ঘটবে। একান্তই যদি তাকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়াই কর্তৃপক্ষ স্থির করেন তবে সে দায়িত্ব সরকারের। ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটলে পরেশনাথ মেন্টাল হসপিটাল তার প্রতিষ্ঠানের মর্যাদা বজায় রাখবার জন্য এবং চিকিৎসক হিসেবে প্রণব তার নৈতিক দায়িত্ব সরকার কর্তৃক উপেক্ষিত হওয়ার দরুন আদালতের আশ্রয় প্রার্থনা করবে। মোট কথা, বাণীব্রতকে নিয়ে যাওয়াই যদি সরকারের অভিপ্রেত হয় তাহলে ভবিষ্যতের সমস্ত দায়িত্বই সরকারের। পরেশনাথ মেন্টাল হসপিটালের প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট লালগড়ের বর্তমান রাজা হরিনারায়ণ সিংহ বাহাদুর এ সম্পর্কে সরকারি ব্যবস্থা অবলম্বনের হঠকারিতা সহ্য করবেন না বলে জানিয়েছেন। এখন পাটনা পুলিশ দপ্তর যা বিবেচনা করেন। প্রণবের এ চিঠির সরকারি জবাব আসার আগে মিস্টার সেনগুপ্ত চিঠি লিখে জানালেন, তোমার চিঠি নিয়ে আমাদের ডিপার্টমেন্টে অত্যন্ত উত্তেজনার সৃষ্টি হয়েছে। কুমার বাহাদুরের কাছ থেকে পুলিশ কমিশনার এবং মিনিস্ট্রিতেও চিঠি এসেছে। বেশ বাঁধিয়ে তুলেছ কাণ্ডটা। যাই হোক, একদিকে যেমন তোমার উপরওয়ালা কুমার বাহাদুর তোমায় সাহায্য করছেন, তেমনি আর একদিকে তোমারই হাসপাতাল থেকে অভিযোগ আসছে তোমার নামে। সমস্ত ভেবেচিন্তে আমরা স্থির করেছি একটা কমিশন পাঠাবো। তাতে 2 জন সরকারি ডাক্তার, আমার অ্যাসিস্ট্যান্ট ও বন্ধু মিস্টার ঝা এবং দেওঘরের ব্যাপারটা যে ইন্সপেক্টর প্রথম থেকে তদন্ত করছেন এরা কজন থাকবেন। কমিশনের সঙ্গে আরেকজন থাকবেন যাকে তুমি চেনো, কলকাতার বিখ্যাত মনোবিদ ডাক্তার মুখার্জি। আশা করি কমিশনের কাছে তুমি তোমার সততা ও কর্তব্যনিষ্ঠার জন্য প্রশংসিত হবে। কমিশন আসবে আসুক, প্রণব তার জন্য চিন্তিত নয়। কিন্তু তার নামে গোপন অভিযোগ জানালো কে? কার এই দুঃসাহস? সুদক্ষিণা, কমিশন, বাণীব্রত। চিন্তায় চিন্তায় প্রণবের সমস্ত মন হাঁপিয়ে উঠল। রাত্রে ঘুম গেল। মুখের হাসি মুছে গিয়ে থমথমে কঠিন একটা গাম্ভীর্য জেগে থাকল। অবশেষে একদিন সকালে হাসপাতালে পা দিয়ে প্রণব দেখল কমিশনের লোকজন এসে গেছে। ডাক্তার মুখার্জি তাকে চিনতে পেরে আনন্দে ফেটে পড়লেন। ছাত্রজীবনে প্রণব ছিল তার অন্যতম প্রিয় ছাত্র। দীর্ঘ কটা বছর এই জ্ঞানী অধ্যাপকের পায়ের তলায় বসে প্রণব তার ভবিষ্যৎ জীবনের পুঁজি সঞ্চয় করেছে। এতদিন পরে তার পরম শ্রদ্ধেয় বৃদ্ধ অধ্যাপকটিকে দেখে প্রণবও ছেলে মানুষের মতো আনন্দে বিহ্বল হয়ে উঠল। অপর 2 জন ডাক্তারের মধ্যে একজন এসেছেন রাঁচির হাসপাতাল থেকে, আর একজন সরকারি আরেকটি হাসপাতাল থেকে। রাঁচির ডাক্তারটি সাহেব, নাম ডাক্তার টমসন। দ্বিতীয় ডাক্তারটি বাঙালি, ডাক্তার লাহিড়ী। ডাক্তার মুখার্জির সহপাঠী ছিলেন এককালে।
এখনও তাদের বন্ধুত্ব বজায় আছে। কমিশনের লোকজনকে বসিয়ে প্রণব নিজে গেল বাণীব্রতকে ডেকে আনতে। কেবিনে ঢুকে প্রণব দেখল বাণীব্রত গভীর মনোযোগে বেহালার সুর তুলবার চেষ্টা করছে, পারছে না। ভুল হচ্ছে বারবার, তবু তার চেষ্টার ত্রুটি নেই। প্রণব সামনে এসে দাঁড়াতে বাণীব্রত হাত থেকে বেহালা নামিয়ে তার দিকে তাকালো। হচ্ছে না, ভুল হয়ে যাচ্ছে, হতাশ হয়ে বলল বাণীব্রত। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি কিন্তু আপনাকে এক জায়গায় নিয়ে যেতে এসেছি, হাসি মুখে জানালো প্রণব। কোথায়? বাইরে কোথাও নয়, এই এখানেই, আমার অফিস ঘরে। সে তো রোজই যাই। বাণীব্রত উঠে দাঁড়ালো, প্রণবর কাঁধে হাত রাখল। আজ কিন্তু সেখানে অনেক লোকজন আছে। তাহলে থাক, আমি। বাধা দিয়ে প্রণব বলল, না থাক নয়, ওদের কাছে আপনাকে যেতে হবে। একটু থেমে আবার বলল, যারা এসেছেন তারা সকলেই নামজাদা বড় ডাক্তার, দেখতে এসেছেন আপনাকে। আমার দেখবার কি আছে, আমি বেশ আছি। প্রণব বাণীব্রত শার্টের কলারটা ঠিক করে দিয়ে বলল, এলেই বা ক্ষতি কি? আপনার ভালোর জন্যে তো তাদের আশা। আমার চেয়ে তারা অনেক বিদ্বান অভিজ্ঞ। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তারা শুধরে দেবেন। আপনি ওদের ডেকে এনেছেন? বাণীব্রত বিচলিত হল। আমি? না, হ্যাঁ, তা আমিই ডেকে এনেছি। প্রণব মুশকিলে পড়ল। পর মুহূর্তে তার স্বভাবসিদ্ধ সুন্দর হাসি ফুটিয়ে বলল, হাসপাতাল ছেড়ে যাওয়ার জন্য আপনি খুব ব্যস্ত হয়ে উঠেছেন। সুদক্ষিণা আপনাকে এখানে রাখতে রাজি নয়, তাই বড় বড় ডাক্তাররা একবার দেখে গেলে ভালো হবে। তাদের কথা মতো দিন কয়েক চিকিৎসা করালেই আপনি একেবারে সেরে উঠবেন, তারপর বাড়ি। বাণীব্রত তবু পুরোপুরি সহজ হতে পারল না। আমায় কি করবে ওরা? প্রশ্ন করল। করবে আবার কি, এই এটা ওটা জানতে চাইবে। আমি তো থাকবো, ভয় কি? ওরা যা জানতে চাইবে আপনি শুধু তার উত্তর দিয়ে যাবেন। মাথা নেড়ে সায় দিল বাণীব্রত, বলল, বেশ, চলুন। হাতের বেহালাটা নামিয়ে রেখে ও পা বাড়ালো। প্রণবের ঘরের দরজায় পা দিয়ে বাণীব্রত থমকে দাঁড়িয়ে পড়ল। 4-5 জন অপরিচিত ভদ্রলোক একেবারে সামনে সব বসে আছেন। একপাশে ডোরাকেও দেখতে পেল বাণীব্রত। ওকে ঘরে ঢুকতে দেখে সকলে তার দিকে তাকালো। প্রণব বাণীব্রতর হাত ধরে টানল। যান, ওই চেয়ারটা গিয়ে বসুন। আঙুল দিয়ে দেখিয়ে দিল চেয়ার। একটু দাঁড়িয়ে থেকে বাণীব্রত সামনের একটা চেয়ারে গিয়ে বসল। ওদের মুখোমুখি করে পাতা ছিল চেয়ারটা। বাণীব্রত হাত দুটো কোলের উপর রেখে চুপ করে বসে থাকল। কে একজন মোটা গলায় বলল, ওয়েল, উই ক্যান গো উইথ আওয়ার ওয়ার্ক। জাস্ট ইউ প্লিজ ট্রাই উইথ হিম, ডক্টর লাহিড়ী। বিলেতি ঢঙে আরেকজন বলল, জড়ানো কথা, অস্পষ্ট উচ্চারণ। বাণীব্রত সামনে তাকালো। দোহারা চেহারা কালো মতন এক ভদ্রলোক উঠে দাঁড়ালেন। ট্রাউজারের পকেটে হাত রেখে এগিয়ে এলেন বাণীব্রতর সামনে। ডাক্তার লাহিড়ী বাণীব্রতর মুখের দিকে খানিকক্ষণ তীব্র চোখে তাকিয়ে কে যেন লক্ষ্য করে প্রশ্ন করলেন, আপনার নাম কি? বাণীব্রত। খানিকটা থেমে জবাব দিল বাণীব্রত। পুরো নাম? বাণীব্রত চক্রবর্তী। আপনার বাড়ি কোথায়? কলকাতায়। কলকাতার কোথায়? টালিগঞ্জে। বাণীব্রত প্রণবের দিকে তাকালো, যেন বলতে চাইল মনে মনে, কেমন, ঠিক হচ্ছে তো? ডাক্তার দিব্যেন্দু চক্রবর্তীকে আপনি চেনেন? আমার ভাই। কোথায় থাকতেন তিনি? দেওঘরে। বাণীব্রত দিব্যি উত্তর দিয়ে যেতে লাগল। আপনার ভাই এখন কেমন আছেন? জানি না।
আই সি। আপনার ভাইয়ের সংসারে কে কে আছেন? বাণীব্রত চুপ করে থাকল। মিস্টার ঝা হঠাৎ ডাক্তার লাহিড়ীর পাশে এসে দাঁড়ালেন। প্রশ্ন করলেন, আপনি কি দেওঘরে ছিলেন? ছিলাম। কোথায় ছিলেন? কার কাছে? ভাইয়ের কাছে? না। তবে? বন্ধুর বাড়িতে। আপনার বন্ধুর নাম? বিভূতি। মিস্টার ঝা বললেন প্রণবকে। ভদ্রলোক প্রায় নির্ভুল উত্তর দিতে সমর্থ। ইজ দিস নট এনাফ? ডাক্তার লাহিড়ী তখনও মনোযোগ সহকারে লক্ষ্য করছিলেন বাণীব্রতকে। ওর মুখ চোখের ভাবভঙ্গি তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায় সেটা ঠিক স্বাভাবিক মানুষের নয়। বিশেষ করে তার এই নির্বিকার নিষ্পৃহ ভাব, ফাঁকা চাউনি, নামতা পড়ার মতো প্রাণহীন উত্তর। কোথায় যেন একটা ফাঁক থেকে যাচ্ছে। ডাক্তার লাহিড়ী তার আসনে ফিরে গিয়ে ডাক্তার টমসনের সঙ্গে মৃদুস্বরে কয়েকটা কথা আলাপ করলেন। অধ্যাপক মুখোপাধ্যায়ের সঙ্গে খানিক আলোচনা করে আবার বাণীব্রত সামনে এসে দাঁড়ালেন। আপনি যেন অস্বস্তি বোধ করছেন? বাণীব্রত সে কথার কোনো উত্তর দিল না। মনে মনে বলল, তা যদি বুঝে থাকো আমায় ছেড়ে দাও না কেন? কি লাভ হচ্ছে তোমার আমায় এভাবে বসিয়ে রেখে? সুরটা কিছুতেই মনে আসছিল না। এতক্ষণ চেষ্টা করলে বোধহয় শুধরে নিতে পারতাম। ওয়েল, ইফ ইউ ক্যান জাস্ট থিঙ্ক আজ ইয়োর ফ্রেন্ড, জেন্টলম্যান। বাণীব্রত একটু বুঝি চমকে উঠে তাকালো। ডাক্তার লাহিড়ী নতুনভাবে তোড়জোড় শুরু করলেন। সিগারেট ধরালেন, গলার টাইটা ঢিলে করলেন একটু। বাণীব্রত সিগারেটের দিকে তাকিয়ে থাকল। উড ইউ? ডাক্তার লাহিড়ী বাণীব্রতকে সিগারেট দিলেন। বাণীব্রত নিঃশব্দে খানিকক্ষণ সিগারেট টেনে হঠাৎ খুশি হয়ে উঠল। ইট ইজ ফাইন। ইজ ইট? ডাক্তার লাহিড়ী সুযোগ গ্রহণ করলেন। আপনারও এরকম হওয়া উচিত। ইউ শুড বি নাইস টু আস। বলুন, কেন আপনি অস্বস্তি বোধ করছেন? আমরা ডাক্তার, আপনি রোগী। আমাদের কাছে কিছু লুকোনো আপনার উচিত নয়। বাণীব্রত কি ভাবল কে জানে। বলল, মাথায় কেমন যন্ত্রণা হচ্ছে। তাই নাকি? ডাক্তার লাহিড়ী প্রণবকে ডেকে কানে কানে কি যেন বললেন। প্রণব আবার ডোরাকে ডেকে কি আদেশ করল। এরকম মাথার যন্ত্রণা আপনার কতদিন হয়? প্রায়। না না, প্রায় বললে চলবে না। কতদিন ধরে হয়, মানে কমাস বা কবছর ধরে এরকম যন্ত্রণায় ভুগছেন? রোজ। রোজই? ডাক্তার লাহিড়ী মৃদু হাসলেন। রোজ? বেশ, রোজই। আমি বলছি কি, এই রোগটা কতদিন ধরে হয়েছে? এ ধরুন, যখন আপনি দেওঘরে ছিলেন তখন এরকম মাথার যন্ত্রণা হতো? জানি না। সে কি, আপনার মাথার যন্ত্রণা হতো কিনা আপনি জানেন না? না। এমন সময় অধ্যাপক মুখোপাধ্যায় ধীরে ধীরে উঠে সামনে এসে দাঁড়ালেন। ডাক্তার লাহিড়ী প্রণবের পাশে সরে এলেন। আমরা জানি আপনার মাথায় যন্ত্রণা হতো। অধ্যাপকের গম্ভীর শান্ত স্বরে তার দিকে মুখ ফিরিয়ে তাকালো বাণীব্রত। আপনার ভাই আমাদের বলেছেন দেওঘরে আপনি ভীষণ মাথার যন্ত্রণায় ভুগতেন। মনে পড়ছে? বাণীব্রত ধোঁয়াটে চোখে তাকিয়ে শুধু মাথা নাড়ল। অধ্যাপক মুখোপাধ্যায় আরেক পা এগিয়ে এলেন। তার হাতের পাইপটা কথা বলার সময় বাণীব্রতর মুখের সামনে নড়ে উঠছিল। মাথার যন্ত্রণার কথা আপনি আমাদের কাছে লুকোচ্ছেন কেন? বাণীব্রত নীরব। সে অধ্যাপকের পাইপের দিকে তাকিয়ে রয়েছে। হোয়াই আর ইউ কনসিলিং দ্য ফ্যাক্ট? বাণীব্রত কোনো কথা না বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। দেওঘরের এত কথা আপনার মনে আছে, আর মাথার যন্ত্রণার কথা মনে নেই? না, নেই। তা কি করে হয়? আপনার এরকম ভুল হওয়া উচিত নয়। মাত্র সেদিনের কথা। অধ্যাপক মুখোপাধ্যায় বাণীর মুখোমুখি দাঁড়িয়ে
চোখে চোখ রেখে তাকিয়েছেন। কতদিন হলো আপনি দেওঘরে ছিলেন? জানি না। জানেন না? হিসেব করে বলুন। 7 বছর 5 মাস। কি বলছেন? ভালো করে হিসেব করে বলুন। ডাক্তার লাহিড়ী বললেন, হিসেব জানি না। গুনতে জানেন না? গুনতে? আচ্ছা বলছি। বাণীব্রত মনে মনে হিসেব করার চেষ্টা করল। 7 বছর না হয় 5 বছর হবে। তারও কম। তাই নাকি? তাহলে দাঁড়ান। মিস দত্ত? বাণীব্রত ডাকল। তিনি নেই, কিন্তু মিস দত্ত কেন? ডাক্তার লাহিড়ী প্রশ্ন করলেন বিস্মিত হয়ে। উনি বলে দেবেন। বাণীব্রত মৃদু শান্ত গলায় বলল, উনি কি জানেন আপনি? প্রণবের কথায় বাধা দিয়ে বাণীব্রত দ্রুত বলে উঠল, উনি জানেন, সব জানেন। উনি আমার কথা সমস্ত জানেন। কি করে আপনি বুঝলেন মিস দত্ত আপনার সমস্ত কথা জানেন? অধ্যাপক মুখোপাধ্যায় গম্ভীর স্বরে জানতে চাইলেন। বিচলিত হল বাণীব্রত। তার অস্থিরতা বেড়ে উঠল। ও বলল, তিনি বলেন। কি বলেন? দেওঘরের কথা বলেন। দেওঘরের কোন কথা বলেন? অধ্যাপক মুখোপাধ্যায় বাণীব্রতর মুখের উপর স্থির রাখলেন তার অনুসন্ধানী দৃষ্টি। বাণীব্রত চুপ করে থাকল। অসুস্থ মনে হচ্ছিল নিজেকে। চোখের সামনে মূর্তিগুলো ক্রমশ ঝাপসা হয়ে আসছে। অধ্যাপক মুখোপাধ্যায়ের হাতের পাইপ তার মুখের সামনে বড় বেশি নড়ে উঠছে। সরু লম্বা নল, একটু একটু ধোঁয়া। ঝাপসা, আরও ঝাপসা হয়ে এলো। সেদিকে তাকিয়ে থাকল বাণীব্রত আতঙ্ক বিস্ফারিত দৃষ্টিতে। ডোরা দত্ত ঘরে এলো, হাতে ওষুধ। বাণীব্রতকে চেয়ারে বসিয়ে ডোরা ওষুধটা খাইয়ে দিল। বাণীব্রতর কপালে ঘাম জমে উঠেছে। দ্রুত নিঃশ্বাস পতনের শব্দ কানে বাজছে। বাণীব্রত ডোরার একটা হাত সজোরে চেপে ধরল। কয়েক মিনিট অখণ্ড নিস্তব্ধতা। বরফের হাওয়ার মতো ঠান্ডা একটা আবহাওয়া ঘরের মধ্যে ঘনিয়ে উঠতে লাগল। সকলেই চিন্তিত, নির্বাক, নিশ্চল। দ্যাটস অল রাইট। উড ইউ মাইন্ড লিভিং দিস রুম, মিস দত্ত? অধ্যাপক মুখোপাধ্যায় হঠাৎ বললেন। বুঝে চমকে উঠল ডোরা। ধীরে ধীরে উঠে দাঁড়াল। যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই বাণীব্রত হাত বাড়িয়ে তার অ্যাপ্রনের একটা অংশ ধরে ফেলল। যাবেন না মিস দত্ত? বাণীব্রতর মুঠো থেকে অ্যাপ্রন ছাড়িয়ে নিল ডোরা। আমি কিছু জানি না, আমায় বাঁচান, ব্যাকুল স্বরে বলল বাণীব্রত। ডোরার সর্বাঙ্গ ক্ষণিকের জন্য কেঁপে উঠল। নিঃশ্বাস পতন দ্রুত, শব্দময় হয়ে উঠল অকস্মাৎ। ভয় কি? যা আপনি জানেন তারই জবাব দিন। আমার অন্য কাজ আছে, ফ্যাকাশে মুখে বলল ডোরা। কথা শেষে তিলমাত্র বিলম্ব না করে দ্রুত পায়ে ডোরা ঘর ছেড়ে চলে গেল। তার যাওয়ার পথে তাকিয়ে বাণীব্রত অসহায় দৃষ্টি মেলে বসে থাকল। প্রণব বাণীব্রতর মানসিক চরম উত্তেজনার সম্ভাবনায় শঙ্কিত হয়ে উঠছিল ক্রমশ। অধ্যাপক মুখোপাধ্যায়কে মৃদুস্বরে প্রণব তার আশঙ্কার আভাস দিল। অধ্যাপক মুখোপাধ্যায় আবার বললেন, আমাদের কয়েকটা প্রশ্নের জবাব দিলেই আপনার ছুটি, বাণীব্রত বাবু। হোয়াই আর ইউ গেটিং অ্যাফ্রেড অফ আস? অধ্যাপকের কথা শেষ হতে প্রণব বাণীব্রতকে সাহস জোগাল। এদের কথার জবাব দেওয়া আপনার উচিত, বাণীব্রত বাবু। এরা সকলে কত বড় বড় একজন ডাক্তার। রোগ সারাতে হলে ডাক্তারের অবাধ্য হওয়া কি উচিত? বাণীব্রতর মাথার যন্ত্রণা বাড়তে শুরু করছিল। মনে পড়ল তার কুমুদ শঙ্করের কথা। ডাক্তারের কথা শুনো। কিন্তু কেন? সে তো অবাধ্য হয়নি। তার যা জানা আছে, যা মনে পড়ছে, সমস্তই সে বলেছে। সমস্ত সমস্ত কথা, তাই নয় কি? দেওঘরে আপনি যে বন্ধুর সঙ্গে ছিলেন তার নাম তো আপনি জানেন দেখছি।
বলতে পারেন তিনি কোথায় থাকেন? অধ্যাপক প্রশ্ন করলেন। কোথায়? মনে পড়ে না। ডু ইউ রিমেম্বার ইয়োর ব্রাদার? হাউ হি লুকস? ডাক্তার টমসন প্রশ্ন করলেন। জানি না। তাকে মনে পড়ছে না, অথচ তার নাম মনে আছে? অধ্যাপক মুখোপাধ্যায় আরও একটু কাছে এগিয়ে ঝুঁকে দাঁড়ালেন। তার চোখের দৃষ্টি বাণীব্রতর চোখের উপর স্থির হয়ে থাকল। অধ্যাপক মুখোপাধ্যায় সম্ভবত রহস্যের সূত্র পেলেন কিছু। বিস্মিত ভাবটা কাটিয়ে উঠে সহজ হওয়ার জন্য হেসে উঠলেন তিনি। বাণীব্রত দেখছিল, একজোড়া চোখ, দীর্ঘ দাড়ি, লম্বা ছুচলো পাইপের আগা ধোঁয়ায় ভরে উঠেছে। তার বুকের কাছে নড়ছে ঘন ঘন। কি কি ওটা কি? ধোঁয়া কেন? কেন অত নড়ে? হাত সরিয়ে নিন, সরিয়ে নিন। আমায় কি মেরে ফেলতে চান? হঠাৎ ভীষণ ভয় খেয়ে তীব্র চিৎকার করে বাণীব্রত দুপা পেছনে সরে গেল। বাণীব্রতর ব্যবহারে সকলে বিস্ময়ে বোবা হয়ে গেল ক্ষণকালের জন্য। ওর দিকে অগাধ কৌতূহল নিয়ে তাকিয়ে থাকল সবাই। অধ্যাপক মুখোপাধ্যায় সম্ভবত কিছু সন্দেহ করলেন। বিস্মিত ভাবটা কাটিয়ে উঠে সহজ হওয়ার জন্য হেসে উঠলেন তিনি। বাণীব্রতর ব্যবহারে সকলে বিস্ময়ে বোবা হয়ে গেল ক্ষণকালের জন্য। ওর দিকে অগাধ কৌতূহল নিয়ে তাকিয়ে থাকল সবাই। অধ্যাপক মুখোপাধ্যায় সম্ভবত কিছু সন্দেহ করলেন। বিস্মিত ভাবটা কাটিয়ে উঠে সহজ হওয়ার জন্য হেসে উঠলেন তিনি। বাস্তবিক আপনি হাসালেন। মারব কি মশাই? এ তো একটা পাইপ, তামাক খাবার পাইপ। দেখুন, দেখুন না হাতে করে। বাণীব্রত তখন ভীতার্ত দৃষ্টিতে তাকিয়েছিল অধ্যাপক মুখোপাধ্যায়ের প্রসারিত হাতের দিকে। একটু অপেক্ষা করে ডাক্তার মুখোপাধ্যায় বললেন, এখনো দেখছি আপনার ভয় গেল না। পাইপটা পরিষ্কার করে পকেটে ঢুকিয়ে ফেললেন তিনি। এবার বলুন, হঠাৎ ভয় পাবার কি হলো? বাণীব্রত অপেক্ষাকৃত সুস্থ বোধ করছিল। তার ভীত ভাবটা কেটে এসেছিল অনেকটা। হোয়াটস দ্য ট্রাবল উইথ ইউ? আর ইউ স্টিল অ্যাফ্রেড? দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাণীব্রত বলল, আমি ভালো বুঝতে পারি না, দেখতে পাই না। দেখতে পান না? না, কেমন অস্পষ্ট, ঝাপসা। চশমা না হলে আমার বড় কষ্ট হয়। চশমার কথা প্রণব বলল, খুব অসুবিধে বোধ করেন না? ভীষণ। আমার চশমাটা যে কোথায়? আপনি কি চশমা ব্যবহার করতেন আগে? করতাম। -4.27, রাইট প্লাস সিলিন্ড্রিক্যাল 160। আর একবার অবাক হওয়ার পালা এলো সকলের। মিস্টার ঝা অবাক হয়ে বললেন, বলেন কি, এই দীর্ঘ প্রেসক্রিপশন আপনার মনে আছে? বাণীব্রত মাথা নাড়ল। অধ্যাপক মুখোপাধ্যায় হঠাৎ ভীষণ গম্ভীর হয়ে উঠলেন। ইউ রিমেম্বার দ্যাট? হ্যাঁ। বাণীব্রত মাথা নাড়ল। অথচ দেওঘরের অন্য কোনো কথা আপনার মনে পড়ছে না? এমনকি নিজের ভাই, বন্ধু, এদের কেমন দেখতে, তাও আপনার মনে নেই? না। দেওঘরের কোনো কথাই আপনার মনে পড়ে না? না, খালি একজনকে। কে সে? তুলতুল। কে তুলতুল? ছোট্ট একটি মেয়ে, কেমন সুন্দর ছড়া বলতো, দুলতো দোলনায়, পিসিকে বলতো আন্টি। অধ্যাপক মুখোপাধ্যায় ডাক্তার লাহিড়ির দিকে তাকালেন। প্রগাঢ় বিস্ময়ে তার চোখ বিস্ফারিত হয়ে উঠেছে। মিস্টার ঝা শুধু বললেন, স্ট্রেঞ্জ। অধ্যাপক মুখোপাধ্যায় বিচলিত হলেন। ডান হাতটা তার আবার একসময় পকেট থেকে পাইপটা টেনে নিয়েছে। বাঁ হাতের তালুর উপর পাইপটা ঠুকতে ঠুকতে হঠাৎ তিনি প্রশ্ন করলেন, আপনার চশমার ফ্রেমের রংটা মনে আছে নিশ্চয়? মাথা নেড়ে বাণীব্রত জানালো তার মনে নেই। বাণীব্রত বাবু, একটা কথা আপনাকে জিজ্ঞেস করি। আপনার চশমার কাচের পাওয়ারের আগাগোড়া সব মনে আছে, অথচ তার
ফ্রেমের রংটা মনে করতে পারছেন না? কেমন করে তা হবে? ডাক্তার লাহিড়ী নরম সুরে বললেন। কেন হবে না? আমি মনে রেখেছি। কি করে রেখেছেন তাই ভেবে আমরা অবাক হচ্ছি। মিস দত্তর কাছ থেকে জেনে, পাছে ভুলে যাই তাই লিখে রেখেছি। তাহলে মিস দত্ত আপনাকে বলেছে? হ্যাঁ, তিনি দয়া করে বলেছেন। আর তুলতুলের কথা? কেউ আমায় বলেনি তো। অধ্যাপক মুখোপাধ্যায় মৃদু হাসলেন। বললেন বাণীব্রতকে, আপনি এখন যেতে পারেন। প্রণব কলিং বেল টিপল। বাণীব্রত অকস্মাৎ প্রশ্ন করল, আমি কবে সেরে উঠব? শীঘ্রই, খুব শীঘ্রই। নার্স এসে দাঁড়ালো। প্রণব বাণীব্রতকে নিয়ে যাওয়ার জন্য ইঙ্গিত জানালো। বাণীব্রত যাওয়ার আগে একটু হেসে সকলকে বুঝি তার কৃতজ্ঞতা জানিয়ে গেল। কমিশনের লোকজন ফিরে গেল। থেকে গেলেন কেবল অধ্যাপক মুখোপাধ্যায়। প্রণব যেতে দিল না। বলল, আপনি 2-1 দিন থেকে যান স্যার। আপনার সাহায্য পরামর্শ পেলে কেসটার একটা মীমাংসা করে ফেলতে পারবো। অধ্যাপক মুখোপাধ্যায় সে অনুরোধ এড়াতে পারলেন না। তাছাড়া জায়গাটা 2-1 দিন বিশ্রাম নেওয়ার উপযুক্ত বটে। তিনি বললেন, বেশ, কিন্তু বাবা 2 দিনের বেশি আমায় আটকে রেখো না। শুক্রবার দিন আমায় ফিরতেই হবে। কমিশনের অপর সভ্যেরা বিদায় নেওয়ার আগে প্রণবকে জানিয়ে গেল। তারা হাসপাতালের কাজ দেখে বাস্তবিক খুশি হয়েছে। মিস্টার ঝা প্রণবকে আড়ালে ডেকে বললেন, মিস্টার দাশগুপ্ত, আপনার আঙ্কেল আমায় বিশেষভাবে এই ঘটনাটিতে এনকোয়ারি করতে পাঠিয়েছিলেন। আসলে আমি এসেছিলাম আপনাকে সাহায্য করতেই। অ্যান্ড আই এম টু গ্ল্যাড ইউ হ্যাভ স্যাটিসফাইড মি। ইউ হ্যাভ হেল্পড মি মাচ। এখন আমিও আপনাকে সাহায্য করতে পারবো। চশমার ব্যাপারটা এমনভাবে এড়িয়ে গেছে জানতাম না। আমি নিজে নতুন করে এ সম্পর্কে এনকোয়ারি করব। ভবিষ্যতে আপনি আমার সর্বপ্রকার সাহায্য পাবেন। ভালো কথা। আপনার নামে কমপ্লেন কে পাঠিয়েছিল তা নিশ্চয়ই অনুমান করতে পারছেন। মিস দত্তের উপর চোখ রাখার ব্যবস্থা আমি করছি। তিনিও কোনো সূত্রে এই রহস্যের সঙ্গে জড়িত বলেই মনে হয়। হয়তো তাকে কেন্দ্র করেই আমরা রহস্যের সমাধান করতে পারব। প্রণব বিশেষভাবে ধন্যবাদ জানালো মিস্টার ঝাকে। আপনার সাহায্য সর্বতোভাবে না পেলে সব চেষ্টায় বৃথা হবে মিস্টার ঝা। ভদ্রলোকের মনের তদন্তটুকুই আমার হাতে, বাকিটা সবই আপনাদের হাতে। সেই দিনই সন্ধেবেলায় বেড়াতে বেরিয়ে অধ্যাপক মুখোপাধ্যায় ও প্রণবের মধ্যে কথা হচ্ছিল। আমি ভেবেছিলাম তোমার রোগী দেওঘরের মাত্র একটি ঘটনাই মনে করতে পারছে, সে বাচ্চা মেয়েটির কথা। অধ্যাপক বলছিলেন, আগে না, কোনো ঘটনাই সে মনে করতে পারছে না। আপনাদের তো আমি আগেই বলেছি, তুলতুল নামের কোনো বাচ্চা মেয়ের কোনো রকম অস্তিত্বই দেওঘরে ছিল না। আমিও প্রথমে কথাটা শুনে অবাক হয়ে গিয়েছিলাম। তারপর সুদক্ষিণের কাছ থেকে জানলাম তুলতুলের ব্যাপারটা বাণীব্রতর সম্পূর্ণ কাল্পনিক, মন গড়া। তা হঠাৎ এরকম মন গড়া একটা ঘটনার সঙ্গে বাণীব্রত নিজেকে জড়িয়ে ফেলল কী করে? আমি তার একটা সমাধান করেছি। বাণীব্রতকে যে সমস্ত গল্পের বই ও মাসিক পত্রিকা পড়তে দেওয়া হতো, তারই মধ্যে একটি পত্রিকার গল্প ছিল একটা। বাণীব্রতর তুলতুল আসলে সেই গল্পের একটি দুষ্টু মেয়ের চরিত্র। নামও তার তুলতুল। ছড়া কাটে, দোলনায় দোলে, পুতুল কোলে করে ঘুরে বেড়ায়। মজা কি জানেন? সেই গল্পটির ঘটনাস্থানও দেওঘর। বাণীব্রত নিজেকে এই গল্পের দেওঘর আর তুলতুলের সঙ্গে মিশিয়ে ফেলেছে। তাই কিন্তু এ থেকে ওর মনের একটা অবরুদ্ধ বাসনা বোধহয় ধরা পড়ে। কি? বোধহয় তার নিজের বাল্যকালের স্মৃতি, সেই দিনগুলোতে ফিরে যাওয়ার ইচ্ছে। কিছু জানতে পেরেছ? পেরেছি। পেশেন্ট ফাইলে সেটা লেখা নেই, আমার ডায়েরিতে লেখা আছে। সুদক্ষিণাকে আমি কলকাতায় পাঠিয়েছিলাম বাণীব্রতর পারিবারিক জীবন সম্বন্ধে ছোট বড় যে কোনো তথ্য জানা যাক না কেন জেনে আসতে। বাণীব্রতর কোনো আত্মীয় নেই।
তার মার এক বাল্যসখীর কাছ থেকে সুদক্ষিণা অনেক কষ্টে কিছু তথ্য জোগাড় করে এনেছে। বাসায় ফিরে গিয়ে স্যার আমি আপনাকে সেসব কথা বলবো, আর সেই সঙ্গে বাণীব্রতর স্বপ্নও। নীরবে দুজনে পথ হাঁটতে লাগলো। একসময় অধ্যাপক বললেন, তোমার এই রোগীটি বাস্তবিক ইন্টারেস্টিং, বড় জটিল কেস হে। মাঝে মাঝে প্যারানয়ের লক্ষণ চোখে পড়ে। হ্যাঁ স্যার, একটার সঙ্গে আরেকটা এমনভাবে মেশানো যে এখনও নিঃসন্দেহে ওর রোগটা কি তা স্থির করতে পারেনি। তোমার কি মনে হয়? ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিস, অ্যাকিউট ম্যালানকোলিয়া। আপনার কি ধারণা স্যার? আমার? অধ্যাপক মুখ থেকে পাইপ নামিয়ে একটু ভাবলেন। A case of extraordinary paranoid psychosis. Of course, this case is not of an acute type. আরও খানিকটা বেরিয়ে অধ্যাপক মুখোপাধ্যায় বললেন, ওহে, তোমাদের এ পার্বত্য প্রদেশে আর বেশি হাঁটলে কাল আর আমার পায়ের অস্তিত্ব থাকবে না। চলো বাড়ি ফেরা যাক। চলুন। প্রণবের ঘর। গুরু শিষ্য গভীর আলোচনায় মগ্ন। ইজি চেয়ারে হেলান দিয়ে শুয়ে রয়েছেন অধ্যাপক মুখোপাধ্যায়। চোখ দুটি বোজা। পাইপের পাতলা আঁকাবাঁকা ধোঁয়ার রেখা উঠেছে। ঘরের বাতাস ভরে উঠেছে তামাকের গন্ধে। প্রণব অধ্যাপকের মুখোমুখি একটা চেয়ারে বসে, হাতে তার নিজের ডায়েরি। সামনে টিপয়ের উপর পড়ে রয়েছে হসপিটাল থেকে আনা বাণীব্রতর কেস ফাইল আর চায়ের শূন্য পাত্র। কুন্তলাদি ঘরে ঢুকে কখন নিঃশব্দে শূন্য চায়ের পাত্র পূর্ণ করে দিয়েছেন সেদিকে ওদের খেয়াল ছিল না। খেয়াল হলো কুন্তলাদির কথায়, এবার জুড়িয়ে গেছে বললে আমি আর চা আনছি না। বেশ তো, তুমি তৈরি করে রেখো, আমরা গিয়ে নিয়ে আসব, অধ্যাপক বললেন মৃদু হেসে। হেসে ফেললেন কুন্তলাদি। আপনি বুঝি তাই ভেবেছেন? না না, আর নয়। কি যে মাথামুন্ডু বকবক করছেন দুজনে সারাদিন। আমার কি গল্প করার কিছু নেই নাকি? এতদিন পরে এলেন যদি বা একটু কথা বলার জো নেই? কুন্তলাদি রাগ করলেন। নেভার মাইন্ড, কাল আমি তোমার সঙ্গে পুরো একবেলা গল্প করব মা, কথা দিচ্ছি। অধ্যাপক আগের মতো হাসতে লাগলেন। বেশ, দেখব। কুন্তলাদি ঘর ছেড়ে চলে গেলেন। কুন্তলা সে আগের মতো তেমনটি থেকে গেল। চায়ের পেয়ালায় চুমুক দিয়ে অধ্যাপক বললেন, একেবারে মায়ের জাত, কোনোদিন তাকে বদলাতে দেখলাম না। প্রণব চুপ করে থাকল। এ কথার কোনো জবাব নেই। কুন্তলাদের জীবনের ব্যর্থতা এত গভীর ও অন্তঃস্রোতা যে তাকে অনুভব করা যায়, আলোচনায় টেনে আনা যায় না। হ্যাঁ, এবার স্বপ্নের কথাটা বলো। প্রণব তৈরি হয়ে নিল। আগাগোড়া স্বপ্নটা কি আবার বলার দরকার হবে স্যার? না, তুমি এমনিই বলে যাও। বাণীব্রতর দেখা প্রথম স্বপ্নের ব্যাখ্যা আমি এভাবে করেছি। জলের উপর ভাসানো বিছানা, তার উপর সে শুয়ে রয়েছে। কে যেন পাশে বসে ঘুম পাড়াচ্ছে। কে যে তা বাণীব্রত দেখতে পাচ্ছে না, তবু তার মনে হয় সে খুব চেনা। বাণীব্রত ঘুমিয়ে পড়ল। এখানে আমি স্যার স্টেকেলের মতানুযায়ী জলের ব্যাখ্যা করেছি। স্বপ্নে জল মানের প্রতীক। বিছানার সঙ্গে রেস্ট বা বিশ্রাম বৃহত্তরভাবে মনের একটা আরামপ্রদ নিরাপদ অবস্থা বোঝায়। স্বপ্নদ্রষ্টার মনের ইচ্ছাও তাই। ঘুম পাড়ানো বলতে এখানে আমি বুঝছি বাণীর শৈশব অবস্থা। কেননা ছোটবেলাতেই ঘুম পাড়ানোর প্রয়োজন ঘটে, পরে আর নয়। আর ঘুম পাড়ানোর সঙ্গে সম্বন্ধ রয়েছে শিশুর নির্ভাবনাময় স্নেহ, আশ্রয়, পূর্ণ আত্মসমর্পণ, নির্ভরশীল অনায়াস এক জীবন। স্বপ্নের প্রথম অংশটির মোটামুটি অর্থ তাহলে দাঁড়ালো বাণীব্রত তার শৈশব জীবনের মধ্যে ফিরে যেতে ইচ্ছে করে। পাশে বসে যে ঘুম পাড়াচ্ছে বাণী তাকে চিনতে পারছে না,
তবু তার মনে হয় সে খুব চেনা। বাণী ঘুমিয়ে পড়ে। এখানে বাণীকে ঘুম পাড়াচ্ছে যে তাকে আমরা বাণীর মা হিসেবেই গ্রহণ করতে পারি। মনে হয় খুব চেনা, অর্থাৎ বাণী তার অনুভূতিতে এই মহিলাটিকে অনুভব করতে পারছে, চিনতে পারছে না। কারণ বাণী তার মার প্রত্যক্ষ মূর্তিকে যে কোনো কারণেই হোক মনে করতে চায় না। এ এমন কিছু আশ্চর্যের বিষয় নয়। মনের এই দ্বিতভাব, হ্যাঁ আর না, সর্বক্ষেত্রে দেখা যায়। মার আশ্রয়ে যে নিরাপদ মধুর জীবনের আস্বাদ বাণীব্রত পেয়েছে, সেটা আবার সে ফিরে পেতে চায়, কিন্তু তার মাকে চায় না। কেন? তবে কি এই মাকে কেন্দ্র করে কোনো তীব্র দুঃখপূর্ণ অভিজ্ঞতা লাভ করেছে ও? আমার ধারণা স্যার, বাণী সত্যিই তাই করেছে। কেমন করে? সুদক্ষিণা বাণীব্রতর মার বাল্যসখীর কাছ থেকে যে খবর জোগাড় করে এনেছে, তাতে দেখি বাণীব্রতর মা অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায় মারা যান। কি করে দুর্ঘটনা ঘটে তা ভদ্রমহিলা বলতে পারেননি। সে সময় তিনি নাগপুরে। বহুদিন পরে কলকাতায় ফিরে এসে জানতে পারেন তার বান্ধবী বাণীর মা অ্যাক্সিডেন্টের ফলে হাসপাতালে মারা গেছেন। ওর বাবা বাড়ি বদল করে অন্য জায়গায় উঠে গেছেন। আর কিছু খবর? হ্যাঁ, সামান্য। বাণী তার মাকে ভীষণ ভালোবাসত এবং মাও তার ছেলেকে ভীষণ ভালোবাসতেন। বাণীর সঙ্গে তার বাবার সম্পর্কটা বরং একটু ভয় ভক্তির মাত্রা মেনে চলত। অধ্যাপক তার চায়ের শূন্য পাত্র আবার পূর্ণ করলেন। প্রণবের পাত্রটিও দিলেন পূর্ণ করে। চিনি মেশাতে মেশাতে বললেন তিনি, তুমি তাহলে বলতে চাও, যেহেতু অ্যাক্সিডেন্টের ফলে বাণীব্রতর মা মারা যান আর এটা একটা বড় দুঃখের অভিজ্ঞতা, তাই বাণীব্রত তার মাকে মনে করতে চায় না? অনেকটা তাই। আমার আরও বিশ্বাস, এই অ্যাক্সিডেন্টের সঙ্গে বাণীব্রত কোনো না কোনোভাবে নিজেকে জড়িত বলে মনে করে। তাই তার মার মৃত্যুতে যে চরম দুঃখময় অভিজ্ঞতা সে সঞ্চয় করেছে, সে দুঃখ আর সে পেতে চায় না। ফলে বাণী স্বপ্নেও তার মাকে মনে করতে চায় না। আমার এ ধরনের বিশ্লেষণের যুক্তির কারণ আপনি স্বপ্নের পরের অংশটুকুতে পাবেন। প্রণব চায়ের পেয়ালায় দ্রুত কটা চুমুক দিয়ে পকেটে হাত ঢুকালো সিগারেট কেসের জন্য। হঠাৎ তার মনে পড়ল সামনে তার পরম শ্রদ্ধাস্পদ ব্যক্তিটি বসে। বেচারা সমস্ত শরীরটা মুষড়ে পড়ল। অনেকক্ষণ সিগারেট খাওয়া হয়নি, আর তার তো ঘন্টায় কমপক্ষেও 3টে সিগারেটের প্রয়োজন হয়। ধুর ছাই, এরপর আবার বকবক করতে হবে এখন ঘন্টা কে জানে। মাথা জমে গেছে যেন। অতএব মাথা ছাড়াবার জন্য প্রণব বলল, আপনি এটা একটু দেখুন, আমি আসছি। প্রণব চলে গেল। অধ্যাপক মুখোপাধ্যায় স্বপ্নের পরের অংশটুকু গভীর মনোযোগের সঙ্গে বিচার করতে বসলেন। গল্পের বাক্সবাহী রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনালাম বিমল করের লেখে একটি উপন্যাস হ্রদ এর 6ষ্ঠ পর্ব। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন উপন্যাস শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো উপন্যাস বা পর্ব দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।